সেন ম্যানসনে জোরালো মিটিং বসল। নবীন সেন ভাবছিল অপমানের পর রায়চৌধুরীদের সাথে বাওয়াল করবে, কিন্তু ওকে কেউ ঢুকতে দেয়নি ভেতরে। তাই জরুরি তলবে আজকের এই মিটিং। তবে আজকের মিটিংয়ে আদ্রিতা বা চিত্রাকে ডাকা হয়নি। সবাই বুঝল আবারও কোনো গন্ডগোল পেকেছে। কল্যাণী কোনো ভনিতা না করে সরাসরি বললেন, আজও নবীনের সাথে দেখা করেনি রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইও। শুধু তাই নয়, নতুন সিইও আমাদেরকে জানিয়েছেন যে তাদের সাথে চুক্তি বজায় রাখতে হলে আমরা যেন শুধুমাত্র আদ্রিতাকেই পাঠাই। ও না গেলে কন্ট্রাক্ট ব্রেক হয়ে যাবে। সবার মুখ থমথমে। আর নবীনকে দেখে তো মনে হচ্ছে এখনই বুঝি উনি ফেটে পড়বেন। কল্যাণী আবারও বললেন, তাহলে এখন আমাদের কি করণীয়? আদ্রিতাকে কি পাঠানো উচিত? টেবিলের উল্টো দিকে বসেছিল কল্যাণীর এক নাতি। সে বিরক্ত হয়ে বলে উঠল, ঠাম্মা, আমাদের সেন ফ্যামিলিতে তো আরো অনেকেই রয়েছে যারা যোগ্য। তাহলে শুধুমাত্র আদ্রিতা কেন? রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের সিইও সেন এন্টারপ্রাইজের সঙ্গে চুক্তি করেছেন, আদ্রিতার সঙ্গে তো চুক্তি করেননি। তাহলে আদ্রিতাকে এই প্রেফারেন্স দেওয়ার মানেটা কি? আরেকজন নাতিও বেশ বিরক্ত হয়ে বলল, আরে বাবা, আদ্রিতার তো নিজের কোম্পানিটাও ঠিক মতন চলে না। এক গাদা ধার করে বসে রয়েছে। আদ্রিতা বিজনেসের কোন ম্যাজিক জানে যা আমরা জানি না? আদ্রিতার এক কাকিমা বেশ জমিয়ে সবাইকে বলল, তোরা বুঝতে পারছিস না কি ম্যাজিক? আমাদের সিইও একজন তরুণ অবিবাহিত পুরুষ, আর আমাদের আদ্রিতা সুন্দরী যুবতী। সবসময় কি শুধুমাত্র যোগ্যতা দিয়েই উপরে ওঠা যায়? হয়তো নতুন সিইওর আদ্রিতার ব্যাপারে অন্য কোনো পার্সোনাল ইন্টারেস্ট রয়েছে। বিরক্ত হয়ে কল্যাণী ভ্রু কুঁচকালেন। আসলে কল্যাণী আদ্রিতাকে পছন্দ না করলেও নিজের বড় ছেলের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। তার মেয়ের চরিত্র নিয়ে এইভাবে কথা বলাটা কল্যাণীর একেবারেই পছন্দ হল না। আদ্রিতাকে কেন পছন্দ সেটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে এরপর আমাদের পরবর্তী পদক্ষেপ কি হবে সেই ব্যাপারে মন দাও। অযথা কিটিপাটির গসিপ এখানে না করলেই ভালো, কল্যাণী বললেন। নবীন কাকা এতক্ষণ নিজের রাগ দমিয়ে রেখে চুপ করে বসেছিলেন। এবার আর সহ্য করতে না পেরে চিৎকার করে উঠলেন, এত অপমান মেনে নেওয়া যায় না মা। তুমি ওদের সঙ্গে চুক্তি বাতিল করে দাও। রায়চৌধুরীরা যতই ক্ষমতাবান হোক না কেন, তার মানে এই নয় যে ওনারা আমাকে বারবার অপমান করবে আর আমি তা সহ্য করে যাব। কল্যাণী চাপা ধমকের সুরে বললেন, আহ নবীন, এত উত্তেজিত হয়েও না। তুমি তো যথেষ্ট বুদ্ধিমান। তুমি জানো না এই মুহূর্তে কন্ট্রাক্ট ব্রেক করলে কি হবে? আমরা যদি চুক্তি ভাঙি, তার মানে আমাদেরকে একটা মোটা অঙ্কের পেনাল্টি ভরতে হবে। সেই ক্ষমতা সেন এন্টারপ্রাইজের নেই। কল্যাণী সেনের ধমক খেয়ে পরিবেশটা বেশ শান্ত হয়ে গেল। তারপর বেশ অনেকক্ষণ ধরে সবার মধ্যে এই বিষয়টা নিয়েই আলোচনা চলল। আসলে সবার ভিতরেই একটা হিংসে কাজ করছিল। রায়চৌধুরী ইন্ডাস্ট্রিজের মতন এত বড় একটা কোম্পানির সিইও আদ্রিতাকে গুরুত্ব দিচ্ছে, এটা কেউ মেনে নিতে পারছিল না। তাই অবশেষে অনেক ভেবে কল্যাণী ঠিক করলেন তার ছোট নাতনি পল্লবী যাবে নতুন সিইওর সঙ্গে কথা বলতে। পল্লবীর এখনো বিয়েও হয়নি। ব্যবসার ব্যাপারে সে সাংঘাতিক দক্ষ তেমনটা নয়, তবু তাকে পাঠানোর পিছনে কল্যাণীর একটা সূক্ষ্ম অভিপ্রায় রয়েছে। নতুন সিইওর যদি সত্যি আদ্রিতার উপর অন্য কোনো রকম ইন্টারেস্ট থেকে থাকে, তাহলে কল্যাণী চান সেটাকেই কাজে লাগাতে। আদ্রিতা বিবাহিত, কিন্তু পল্লবীর এখনো বিয়ে হয়নি। যদি এবার পল্লবীকে সিইওর ভালো লাগে এবং ওরা দুজন যদি কোনো সম্পর্কে জড়ায়, তাহলে তো কেল্লা ফতে। সুদূর ভবিষ্যতে পল্লবী আর এই নতুন সিইওর বিয়ে হলে সেন এন্টারপ্রাইজও উচ্চতার শিখরে পৌঁছতে পারবে। এদিকে নীল অফিস থেকে আজ তাড়াতাড়ি ফিরে এলো। মাথাটা ভারী হয়ে আছে। স্নান সেরে নিজের জন্য সামান্য ম্যাগি বানালো সে। তারপর খেয়ে ঘুমিয়ে পড়ল নীল। একটানা ঘুম দিলে ওর শরীর ঝরঝরে হয়ে যাবে। সন্ধ্যের মুখে ফিরল আদ্রিতা। নীলের তখন সবে সবে ঘুম ভেঙেছে। নীল আড়মোড়া ভেঙে দেখল আদ্রিতা ভ্রু কুঁচকে তার দিকেই তাকিয়ে রয়েছে। কি ব্যাপার, কাল রাত্রিরে তুমি কোথায় ছিলে? ভ্রু কুঁচকে আদ্রিতা জিজ্ঞেস করল নীলকে। আদ্রিতার মনে এখন অজস্র প্রশ্ন। আগের দিন সেগুলো করবে ভেবেছিল, কিন্তু নীল বাড়ি না ফেরায় প্রশ্নগুলো করতে পারেনি। নীলের মনে হল আদ্রিতার গলায় অভিমান রয়েছে। সে একটু হেসে বলল, আর বলো না,
অনেকদিন পর পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, তাই গল্প করতে করতে কখন যে এত রাত হয়ে গেল বুঝতেই পারলাম না, তাই অত রাতে ওখানেই থেকে গেলাম। আদ্রিতা আর চোখে নীলের দিকে তাকিয়ে বলল, ও তাই? তা তুমি তোমার কোন পুরনো বন্ধুর সাথে ছিলে? কুশল? একদম ঠিক ধরেছ, মাথা নেড়ে বলল নীল। ভিতরে ভিতরে ভীষণ অবাক হয়ে যাচ্ছিল আদ্রিতা। এভাবে আগে কখনো বাইরে রাত কাটায়নি নীল। আর ওই কুশলের সাথেও কি এমন বন্ধুত্ব, কি কাহিনী আছে এর পিছনে? আদ্রিতা বাঁকা সুরে বলল, তার মানে তুমি বলতে চাইছো কুশল বাবুর সঙ্গে কাল রাতে আড্ডা দিতে গিয়ে বাড়ি ফিরতে পারোনি তুমি? তোমার মনে হয় কথাটা বিশ্বাসযোগ্য? আমি জানি না কুশল বাবুর সঙ্গে তোমার কিভাবে আলাপ হয়েছে বা কিভাবে তোমাদের পরিচয়, কিন্তু কাল রাতে কুশলবাবু তোমাকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আদর আপ্যায়ন করেছেন, এসব ফালতু কথায় আমার বিশ্বাস হয় না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর বলেই হো হো করে হাসতে শুরু করল নীল। আদ্রিতার ভীষণ রাগ হচ্ছিল। তারপর নীল জিজ্ঞেস করল, যাই হোক, তুমি কি ঠাম্মির ওখানে গিয়েছিলে? আদ্রিতা অবাক হয়ে বলল, না তো, কেন, কি হয়েছে? নীল বুঝল কল্যাণী তার কথাটা সিরিয়াসলি নেয়নি, তাই আদ্রিতাকে কিছু জানায়নি। সে সামাল দিয়ে বলল, কি আবার হবে, এমনি হঠাৎ মনে হল। আদ্রিতা মুখ বেঁকিয়ে বলল, হয়েছে হয়েছে, অত দরদ দেখাতে হবে না, খিদে পেট নিয়ে তোমার বাজে কথা শুনতে পারছি না আমি। নীল ভালোবাসা নিয়ে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি কিছু বানিয়ে আনছি। এক গাল হেসে রান্নাঘরে চলে গেল নীল। আদ্রিতা শুধু তাকিয়ে থাকলো ওর দিকে। একটু পরেই চিত্রা বাড়ি ফিরে এসে দেখল রান্নাঘরে নীল শীষ দিতে দিতে কিছু একটা বানাচ্ছে। নীলকে দেখেই চিত্রার মুখটা হাড়ির মতো হয়ে গেল। ওর বলা কথাগুলো মনে পড়ে গেল চিত্রার। নীল তাকেও চেক আপ করাতে বলেছে। দিন দিন এত সাহস বেড়ে যাচ্ছে ছেলেটার, চিত্রার যেন আর সহ্য হচ্ছিল না। আদ্রিতার পাশে এসে ধপ করে বসে পড়ল চিত্রা। আদ্রিতা তখন টিভিতে একটা নতুন ওয়েব সিরিজ দেখছিল। মাকে এভাবে বসতে দেখে আদ্রিতা বুঝতে পারল আবার কিছু একটা গোলমাল হয়েছে। আদ্রিতা বলল, তোমার আবার কি হলো মা? মুড অফ মনে হচ্ছে। চিত্রা রান্নাঘরের দিকে চোখের ইশারা করে বলল, এমন একটা আপদ ঘাড়ের উপর থাকলে কার মুড অফ হবে না মা আমার? বড়দের সামান্য সম্মানটুকুও করতে জানে না, কি অপমানটাই না করলো আমায়। কি, নীল তোমাকে অপমান করেছে? কি বলেছে ও? রাগ নিয়ে কথাটা জিজ্ঞেস করল আদ্রিতা। নীল যেভাবে ফোনে হ্যাঁটা করেছিল চিত্রাকে, সেটা তার মোটেও ভালো লাগেনি। সেই কারণেই মেয়ের কাছে জামাইয়ের নামে নালিশ করছিল চিত্রা। সে অভিযোগের সুরে বলল, প্রায় 2.5 বছর হলো বিয়ে হয়েছে তোদের, এখনো নাতি নাতনির মুখ দেখলাম না। এর মধ্যে 4 বার আইভিএফ ট্রাই করেও ফেল হয়ে গেল। তাই আমি নীলকে বললাম হসপিটালে ওর বাবা মার একবার ফুল বডি চেক আপ করাবো। বলা যায় না, যদি কোনো পারিবারিক গন্ডগোল থাকে। কিন্তু ওই হতচ্ছাড়া নীল এমন ঠেঁটা ছেলে কি বলল জানিস? কি বলল জানতে চাইল আদ্রিতা। ওর বাবা মায়ের সাথে আমাকেও পরীক্ষা করাতে হবে। ভাবতে পারছিস কত বড় স্পর্ধা? ও কি মনে করে আমাদের মধ্যে কোনো সমস্যা রয়েছে? চিত্রা অভিযোগ জানালো মেয়ের কাছে। আদ্রিতা মাথা চাপড়ে বলল, হায় ভগবান, তুমি এই নিয়ে এত চটে আছো? আমি ভাবলাম কি না কি। আচ্ছা মা, তুমি এরকম নাতি নাতনি করে খেপে উঠলে কেন বলো তো? আমি এখনই ফ্যামিলি প্ল্যানিং এর ব্যাপারে ভাবছি না। ট্রাই করেছিলাম, হয়নি, ঠিক আছে, পরে দেখা যাবে আবার। এখন আমি আমার কোম্পানিটার দিকে বেশি মন দিতে চাই। সবে মাত্র আমি আমার কোম্পানির ফিনান্সিয়াল ক্রাইসিস কাটিয়ে উঠেছি, এখনো অনেক কাজ বাকি। বাচ্চা হলে আমি কি সেইভাবে ছোটাছুটি করতে পারবো বলো? সো প্লিজ মা, তুমি আর এখন বাচ্চা বাচ্চা করে আমার মাথা খারাপ করো না। যেই মেয়ের কাছে জামাইয়ের নিন্দা করতে এসেছিল চিত্রা, সেই মেয়েই এখন উল্টো কথা বলছে। এবার আদ্রিতার উপরেই রেগে গেল সে। ভালো কথা বললে আজকাল দেখছি কারোর ভালো লাগে না। তোকে তো আর লোকের কথা শুনতে হয় না, আমায় শুনতে হয়, তাই আমার হয়েছে যত জ্বালা। অভিমানী সুরে কথাগুলো বলল চিত্রা। তারপরই মুখ হাঁড়ি করে দূরে গিয়ে বসল সে। ততক্ষণে নীল খাবার নিয়ে হাজির হলো বসার ঘরে। এর আগেও নীল বহুবার আদ্রিতার জন্য খাবার বানিয়েছে, কিন্তু আদ্রিতা তখন ওর দিকে ঘুরেও তাকায়নি। কিন্তু আজ প্রথমবার আদ্রিতা মন দিয়ে লক্ষ্য করল নীল যত্ন করে একটা বড় চীনামাটির প্লেটে চিকেন কাটলেট নিয়ে এসেছে
এবং তার উপর আবার টমেটো সস দিয়ে লিখেছে আদ্রিতা। সেটা দেখেই আদ্রিতা ব্লাশ করল, কিন্তু কোনো মতে তা লুকিয়ে নীলের থেকে প্লেটটা নিল সে। তারপর গম্ভীর মুখে নীলের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ। তবে নীল কিন্তু আদ্রিতার লজ্জা পাওয়া মুখটা ঠিক দেখতে পেয়েছিল। লজ্জা পেয়ে আদ্রিতাকে যেন আরো মিষ্টি দেখাচ্ছিল। তারপর কাটলেট খেতে খেতে আদ্রিতা বলল, শোনো, এখনই তোমার বাবা মাকে নিয়ে আসতে হবে না। পরে যদি কখনো এই ব্যাপারে আমরা ভাবনা চিন্তা করি তখন দেখা যাবে। কথাটা শুনে চিত্রা এক মুহূর্ত দাঁড়ালো না, বিরক্ত মুখে উঠে দাঁড়ালো। তারপর দুমদুম করে পা ফেলে নিজের ঘরে চলে গিয়ে দাঁড়াম করে দরজাটা বন্ধ করে দিল। আদ্রিতা বুঝল মা ভীষণ রেগে গিয়েছে, কিন্তু এখন ঘাটিয়ে লাভ নেই। কাটলেট এবং ওয়েব সিরিজে মন দিল সে। পুরো ব্যাপারটা দেখে মনে মনে ভীষণ খুশি হল নীল। জীবনে প্রথমবার আদ্রিতা নিজের মায়ের বিপক্ষে গিয়ে নীলকে সাপোর্ট করল। এটা যে নীলের কাছে কতখানি প্রাপ্তি সেটা বোঝানোর মতো ভাষা নীলের কাছে নেই। শুধু কৃতজ্ঞতার সাথে সে বলল, থ্যাংক ইউ। অবাক হয়ে নীলকে দেখল আদ্রিতা। তারপর বিরক্ত হয়ে বলল, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সেদিন পার্টিতে তো তুমি শুনলে ঠাম্মা পুরো দায়িত্বটাই নবীন কাকার হাতে তুলে দিয়েছে। আমাকে সেখানে দায়িত্ব দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এসব ভুলভাল চিন্তাভাবনা তোমার মাথায় আসে কোত্থেকে বলো তো? নিজে তো ব্যবসার কিছু বোঝো না, আবার এসেছে আমাকে জ্ঞান দিতে। আসলে আদ্রিতা এই প্রসঙ্গটাকে এড়িয়ে যেতেই চাইছিল। যতবার তার মনে পড়ছিল যে তার কৃতিত্বকে অস্বীকার করে নবীন কাকার হাতে সমস্ত দায়িত্ব তুলে দিয়েছে ঠাম্মা, ততবারই ভিতরে ভিতরে সে জ্বলে মরছিল। তাই এই প্রসঙ্গটা ভুলে থাকতে চাইছিল সে, কিন্তু বারবার ওই কথাগুলো মনে করিয়ে দিচ্ছিল নীল। তাই নীলের উপরই গিয়ে পড়ছিল আদ্রিতার রাগটা। তবে নীল রাগ করল না, ও বুঝতে পারল আদ্রিতার মনের অবস্থা। কিন্তু নীল যেটা বলছে সেটা করাই আদ্রিতার জন্য শ্রেয়। তাই জোর দিয়ে বলল, যে কথাটা বললাম সেটা মাথায় রেখো। এই বলেই পাশ ফিরে শুয়ে ঘুমিয়ে পড়ল নীল। আদ্রিতার কিন্তু অনেকক্ষণ ঘুম এলো না। নীলের এই অদ্ভুত কথা, তার সাথে ঠাম্মার পক্ষপাতিত্ব, সব মিলে একটা অস্বস্তিকর অনুভূতি নিয়ে সারা রাত ছটফট করল আদ্রিতা। পরের দিন সকালে আদ্রিতা অফিস বেরিয়ে যাওয়ার পর নীল তৈরি হয়ে বেরিয়ে পড়ল নিজের কাজে। সিইওর পদে যোগ দেওয়ার পর থেকে দিনগুলো বেশ ভালোই কাটছিল নীলের। এই পদে যোগ দেওয়ার পর থেকে তার সারা দিনের কাজ হল কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া আর সই করা। বাকিটা সময় বেশ নিশ্চিন্তে চেয়ারে গা এলিয়ে আর চায়ের কাপে চুমুক দিয়েই কেটে যায় তার। নীলের সেক্রেটারি নন্দিতা এতই কাজের যে নীলকে বিশেষ পরিশ্রম করতেই হয় না। নন্দিতা নিজের বুদ্ধিতেই বুঝে বুঝে ঠিক কাজগুলো করে ফেলে, শুধু মাঝে মাঝে পারমিশন নিতে আসে নীলের কাছে। আজও নিজের চেয়ারে হেলান দিয়ে চা খেতে খেতে বড় কাঁচের জানলা দিয়ে বাইরেটা দেখছিল নীল। তখনই কেবিনের দরজায় নক করে ভেতরে প্রবেশ করল নন্দিতা। স্যার, সেন এন্টারপ্রাইজের তরফ থেকে একজন রিপ্রেজেন্টেটিভ এসেছেন, আপনার সঙ্গে কথা বলতে চান। নন্দিতা বলল নীলকে। মনে উৎসাহ নিয়ে নীলও জিজ্ঞেস করল, কে, আদ্রিতা? না স্যার, পল্লবী সেন এসেছেন। আমি ওনাকে ওয়েটিং লাউঞ্জে বসিয়ে রেখে এসেছি। ঘাড় নেড়ে কথাগুলো বলল নন্দিতা। মুখটা গম্ভীর হয়ে গেল নীলের। বিড়বিড় করে বলল, এই কল্যাণী সেনের কি কথা কানে ঢোকে না? কালকে স্পষ্ট করে বলে দিলাম আমি আদ্রিতা ছাড়া অন্য কারোর সঙ্গে সেন এন্টারপ্রাইজের ডিলের ব্যাপারে কথা বলবো না। তারপরেও এই পল্লবীকে পাঠানোর কি মানে? বিরক্তিকর একদম। নন্দিতা বুদ্ধিমতী, নীলের অবস্থা বুঝে জিজ্ঞেস করল, আমি কি এনাকেও সেম কথা বলবো যা নবীন সেনকে বলেছিলাম? নীল নন্দিতার দিকে তাকিয়ে হাসি মুখে সম্মতি জানালো। বাস, নন্দিতাও বুঝে গিয়ে বেরিয়ে গেল কেবিন থেকে। পল্লবী সেন বাড়ির মধ্যে বেশ আদরের, তাকে দেখতেও খুব সুন্দর। আদ্রিতা থেকেও তার চেহারায় আকর্ষণ অনেক বেশি। আজ অবধি বহু ছেলে তার প্রেমে পড়েছে। অনেকেই আছে যারা তাকে শুধু একবার দেখার জন্য চোখ পেতে থাকে। এই পল্লবী বহু পুরুষকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু নিজে কখনো কারোর কাছ থেকে প্রত্যাখ্যান পায়নি। আজ নন্দিতা এসে যখন পল্লবীকে বলল যে নতুন সিইও আদ্রিতা ছাড়া আর কারোর সঙ্গে কোনো কথা বলবে না, তখন রীতিমতো ইগো হার্ট হল পল্লবীর। রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজ থেকে বেরিয়ে সে সোজা পৌঁছে গেল কল্যাণী সেনের কাছে।
তার গনগনে আগুনের মতো মুখ দেখে কল্যাণী সেন বুঝতে পারলেন কিছু একটা ঘটেছে। পল্লবী গড়গড় করে বলে গেল তার অপমানের কথা। শুনে স্তব্ধ হয়ে গেলেন কল্যাণী। ওদিকে নীল এসব ভেবে হাসতে থাকল। ঠাম্মি গো, বেশ বুদ্ধি করেই চালটা চেলেছিলে। ভেবেছিলে পল্লবীর মতো রূপসীকে দেখে হয়তো আমার মন গলে যাবে। হায় রে ঠাম্মি, তুমি যদি জানতে যে দুর্ভাগ্যক্রমে আমি অলরেডি তোমার নাচ জামাই। এসব ভেবে সজোরে হাসতে থাকল নীল। ওদিকে সব শোনার পর কল্যাণী বেশ কিছুক্ষণ গুম মেরে বসে রইলেন। এখন আদ্রিতাকে দায়িত্ব দেওয়া ছাড়া তার হাতে আর কোনো উপায় ছিল না। তিনি ঠান্ডা মাথায় ভাবলেন, এখন দরকারে আদ্রিতাকেই কাজে লাগাতে হবে। নিজের মোবাইলটা তুলে নিয়ে ডায়াল করলেন আদ্রিতার নাম্বার। আদ্রিতা আর চিত্রা সেই সময় শপিং করছিল। আর কয়েকদিনের মধ্যেই কানাডা থেকে আদ্রিতার মামা আসবে। এই মামার অনেকখানি অবদান রয়েছে আদ্রিতার জীবনে। ওর বাবা মারা যাওয়ার পর যখন সেন পরিবার ওদের দূরে সরিয়ে দিয়েছিল, তখন এই মামা এসে যদি হাল না ধরত, তাহলে হয়তো আদ্রিতাদের পক্ষে ঘুরে দাঁড়ানো অসম্ভব ছিল। আদ্রিতাকে এই মামাই ব্যবসার জন্য ফান্ড দিয়েছিল, যাতে আদ্রিতা নিজের পায়ে দাঁড়াতে পারে। পরে অবশ্য ব্যবসায় লস হওয়া বা ধার হওয়ার খবরগুলো আদ্রিতা আর নিজের মামাকে জানায়নি। ইচ্ছে করেই জানায়নি সে। একটা মানুষের কাছ থেকে হাত পেতে আর কত সাহায্য নেওয়া যায়। আদ্রিতা চেয়েছিল এবার নিজের যোগ্যতায় কিছু করতে। সেই মামার জন্যই গিফট কিনতে এসেছিল মা মেয়ে। তখনই কল্যাণীর ফোনটা এলো আদ্রিতার কাছে। কল্যাণী নিজে থেকে ফোন করেছেন আদ্রিতাকে। এটা দেখে বেশ অবাক হল সে। চিত্রার ইশারায় ফোনটা রিসিভ করে লাউড স্পিকারে দিয়ে আদ্রিতা বলল, হ্যাঁ ঠাম্মি বলো। কল্যাণী বেশ স্নেহঝরা গলায় বললেন, আদ্রিতা দিদি ভাই, তোমার এই বুড়ি ঠাম্মি একটা সাহায্য চাইতে ফোন করেছে। আশা করি তুমি তাকে ফেরাবে না। আদ্রিতার ভারী অবাক লাগলো। কথায় আছে, অতিভক্তি চোরের লক্ষণ। চিত্রা এক্সাইটেড হয়ে বলল, নিশ্চয়ই মা, আপনার নাতনি আপনার সব কথা রাখবে, বলুন। চিত্রার এমন বিগলিত ব্যবহারে খুব বিরক্ত হল আদ্রিতা। কল্যাণী বললেন, আমি চাই আগামীকাল আদ্রিতা রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজে যাক, ওদের সিইওর সাথে নতুন আর্টিস্টদের প্রজেক্টটা ফাইনাল করে আসুক। ঠাম্মি যতই বলুক, তুমি কিন্তু সহজেই রাজি হবে না আদ্রিতা। নিজের আত্মসম্মানটা বজায় রেখো। হঠাৎ নীলের বলা কথাটা মনে পড়ে গেল আদ্রিতার। চিত্রা হ্যাঁ বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আদ্রিতা বলল, সরি ঠাম্মি, তোমার এই অনুরোধটা আমি রাখতে পারবো না। আসলে তুমি তো জানোই আমার কোম্পানিটার অবস্থা। আমাকে সেই নিয়ে অনেক ছোটাছুটি করতে হচ্ছে, খুব ব্যস্ততায় কাটছে। আমার একদম সময় হবে না গো। তাছাড়া নবীন কাকা তো এটার জন্য পারফেক্ট, ওই করুক, না হলে কাজটারই ক্ষতি হবে। ওকে, আপাতত একটু ব্যস্ত আছি, আমি পরে কথা বলবো, কেমন? ঝড়ের বেগে কথাটা বলে কল্যাণীর উত্তরের অপেক্ষা না করেই ফোনটা কেটে দিল আদ্রিতা। এসব দেখে চিত্রা হাঁ করে মেয়েকে দেখছিল। এত ভালো একটা সুযোগ কেউ ছাড়ে? চিত্রা খেঁকিয়ে উঠল আদ্রিতার উপর। ওই মাথা মোটা নীলটার সাথে মিশে মিশে কি তোরও মাথাটা খারাপ হয়ে গেছে রে? এটা তুই কি করলি? তুই হাতের লক্ষ্মীকে এভাবে পায়ে ঠেললি। কল্যাণী সেন নিজে তোকে রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজের সাথে কাজ করার সুযোগ দিয়েছিলেন, আর এই সুবর্ণ সুযোগটা তুই হাতছাড়া করলি। শোনো মা, আমি কি রাস্তার কুকুর যে একবার ডাকলেই লেজ নাড়তে নাড়তে হাজিরা দিতে ছুটে যাব? আমি পারবো না মা, আমারও একটা আত্মসম্মান আছে। চিত্রা মেয়ের এমন রূপ দেখে অবাক হয়ে গেল। আদ্রিতা যেন নীলের বলা কথাগুলোই চিত্রাকে শোনালো। ওর নিজেরও ভেবে অবাক লাগলো যে নীলের দেখানো রাস্তাতেই হাঁটছে সে। তার কারণ যাই হোক না কেন, আদ্রিতার বেশ ভালো লাগলো। চিত্রা এখনো শপিং করছিল। আদ্রিতা বাইরে এসে ফাঁকা জায়গায় বসে নীলকে একটা মেসেজ লিখল। আজ ঠাম্মা ফোন করে আমাকে রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজে যেতে বলেছিল ব্যবসার ব্যাপারে কথা বলার জন্য। আমি না বলে দিয়েছি। বলো এখন কি করব? মেসেজ আসার শব্দ শুনেই আদ্রিতা ফোনটা নিয়ে দেখল। নীল মেসেজ করেছে। ছোট্ট মেসেজ, কথার বাহুল্য নেই, কিন্তু তবুও ওই মেসেজটুকু পড়ে আদ্রিতার মনে যেন অনেকখানি শান্তি হল। নীল লিখেছে, অপেক্ষা করো, ওনার তোমাকে প্রয়োজন, উনি তোমায় আবার কল করবেন। তোমার যতক্ষণ না কোনো লাভ হচ্ছে
রাজি হবে না। নিজের মনেই একটু চমকালো আদ্রিতা। ও কি নীলকে ভরসা করতে শুরু করেছে? রেস্টুরেন্টে ঢুকেই নীল দেখল কুশল আগে থেকেই এলাহি লাঞ্চের অর্ডার দিয়ে রেখেছে। টেবিল জোড়া খাবার। নীল চেয়ারে বসতে বসতে বলল, তুই কি আমাকে রাক্ষস মনে করিস? এত খাবারের অর্ডার দিয়েছিস কেন? দাঁড়া, আরো আছে। একটা রহস্যময় হাসি নিয়ে কথাটা বলল কুশল। তারপরই একটা ছোট বাক্স নীলের হাতে দিয়ে বলল, নীল, এই রহস্যময় বাক্সটা তোর জন্য। রহস্য মানে? নীল অবাক হয়ে জিজ্ঞেস করল। কুশল হেসে বলল, সেটা তো খুললেই বুঝতে পারবি, আর এটা তোকে নিতেই হবে। আমি যথেষ্ট শক্তিশালী, আমার দরকার নেই, কিন্তু তোর এটা প্রয়োজন। তুই খুব দুর্বল হয়ে গেছিস। কথাটা বলার সঙ্গে সঙ্গেই কুশলের মোবাইলে ফোন এলো। ফোনটা রিসিভ করে কুশল বেশ চিন্তিত মুখে বলে, আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি। ফোনটা রেখে নীলের দিকে তাকিয়ে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে কুশল বলে, ভাই কিছু মনে করিস না, আমাকে এক্ষুনি একবার যেতে হবে, একটা গন্ডগোল হয়েছে। কিছু মনে করিস না ভাই, প্লিজ। আর এই উপহারটাকে ধরে নে তোর জন্মদিনের জন্য আমার তরফ থেকে অ্যাডভান্স গিফট। নীল নিজেও একটা কোম্পানির সিইও, কাজের গুরুত্বটা সে খুব ভালোই বোঝে, তাই কুশলকে আর আটকালো না। হ্যাঁ হ্যাঁ, তুই চাপ নিস না, লাঞ্চ হয়ে যাবে আবার, তুই কাজটা সামলা। কুশল বেরিয়ে যেতেই নীল খানিকক্ষণ ভাবল উপহারটা নিয়ে, তারপর খাবারে মনোনিবেশ করল। লাঞ্চ শেষ করে আর অফিস ফেরার প্রয়োজন ছিল না। প্রায় সব কাজ মিটিয়েই নীল এসেছিল, তাই এখান থেকেই সে বাড়ি ফিরে গেল। নীল বাড়ি ফিরে পোশাক বদলে নিল। তারপর নিজের বিছানায় বসে বাক্সটা খুলতেই নীল বুঝল একটা অদ্ভুত মাদকতা ভরা গন্ধ ছড়িয়ে পড়েছে বাতাসে। নীল ভালো করে দেখল, বক্সে একটা ক্যাপসুলের মতো জিনিস। কালো রঙের ক্যাপসুলটা থেকেই এই সুগন্ধটা আসছে। নীল মনে মনে ভাবল, এটা কি কোনো ওষুধ? কিসের ওষুধ এটা? কুশল বলেছিল এটা নাকি বলবর্ধক। কি হবে এটা খেলে? আচ্ছা, এটা কি শিলাজিতের মতো কিছু? কুশল তো কিছু জানে না আমার আর আদ্রিতার সম্পর্ক নিয়ে, তাহলে শুধু শুধু কেন দিল এটা? ভালোভাবে ওষুধটাকে নিরীক্ষণ করল নীল। সে দেখল খানিকটা জড়িবুটি টাইপের কিছু আছে এতে। ওষুধটার গন্ধটা কেমন যেন টানছে নীলকে। কুশল দিয়েছে মানে এতে ক্ষতিকারক কিছু হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু কুশল যদি নিজেই ঠকে গিয়ে থাকে? বারবার দোনামোনা করেও ওষুধটা নিজের মুখে দিয়ে জল খেতে যাবে নীল, কিন্তু তার আগেই ওষুধটা মুখে গলে গেল। গলা দিয়ে যে নেমে যাচ্ছে সেটা খুব ভালোভাবে অনুভব করতে পারল নীল। খাওয়ার সঙ্গে সঙ্গেই নীলের মনে হলো হয়তো সে ভুল করল, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। হঠাৎ নীল নিজের পেটে একটা অসহ্য যন্ত্রণা বোধ করল। যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছিল নীল। অনেক চেষ্টা করল বমি তুলে ওষুধটা বের করে দিতে, কিন্তু পারল না। চোখের সামনেটা কেমন যেন অন্ধকার হয়ে যাচ্ছিল তার। মেঝেতে পড়ে গিয়ে জ্ঞান হারালো নীল। নীলের যখন জ্ঞান ফিরল তখন সন্ধে হয়ে গেছে। একটা তীব্র দুর্গন্ধ নাকে এসে ঝাপটা মারছিল তার। কোনো রকমে উঠে বসার চেষ্টা করল নীল। উঠে বসেই বুঝতে পারল এই দুর্গন্ধটা তার শরীর থেকেই বের হচ্ছিল। তার সারা গায়ে হলুদ চ্যাটচ্যাটে একটা পদার্থ লেগে রয়েছে, সেটা থেকেই এমন তীব্র দুর্গন্ধ বেরোচ্ছে। নীল কোনো রকমে ছুটে বাথরুমে গেল। দীর্ঘক্ষণ ধরে নিজেকে পরিষ্কার করল সে। তারপর বিছানাটা পরিষ্কার করে সে জামা কাপড় বদলে নিল। নীল দেখল হলুদ চ্যাটচ্যাটে পদার্থটা তখনও দুর্গন্ধ ছড়াচ্ছে। তখনই কলিং বেলের আওয়াজ শুনতে পেল নীল। আদ্রিতা আর চিত্রা ফিরে এসেছে। দ্রুত পায়ে গিয়ে দরজা খুলল নীল। প্রচুর শপিং করে ক্লান্ত চিত্রা আর আদ্রিতা। নীল তাড়াতাড়ি ওদের হাত থেকে জিনিসপত্রগুলো নিয়ে নিল। চিত্রা এবং আদ্রিতার মতে নীল তো বেকার, সারাদিন বাড়িতে থাকে, অফিসে যাওয়ার ব্যাপারটা তো এরা কেউই জানে না। ক্লান্ত চিত্রা তাই জিজ্ঞেস করল, রান্না বান্না সব করে রেখেছ তো নীল? নীল একটু ইতস্তত করে বলল, আসলে আজকে আমি রান্না করতে পারিনি, আমার একটু কাজ ছিল। বিরক্ত স্বরে চিত্রা বলল, বোঝো কাণ্ড, সারাদিন তো বাড়িতে বসে খেয়ে ঘুমিয়ে কাটিয়ে দাও, তোমার আবার এত কি কাজ যে রান্নাটুকু করে রাখতে পারোনি?
কিছুদিন যাবৎ দেখছি তোমার বড্ড বার বেড়েছে। অপ্রস্তুত নীল গলা খাঁকড়ে বলল, আচ্ছা, আজকে যদি আমরা বাইরে ডিনার করে নিই, প্রবলেম হবে? রাগত স্বরে চিত্রা বলল, হ্যাঁ হ্যাঁ, এইসব নবাবই তো এখন করতে হবে। একটা কাজও তো ঠিক করে করতে পারো না, এবার তার সাথে পয়সা ধ্বংস করাটাও যোগ হলো। অবস্থা বুঝে আদুরে গলায় আদ্রিতা বলল, ও মা, রাগ করছো কেন? অনেক দিন তো সত্যি বাইরে খেতে যাওয়া হয় না। আমিও অনেকদিন ধরে ভাবছিলাম, চলো না মা, বেশ মজা হবে। কথাটা বলতে বলতে নীলের জামায় আলতো টান দেয় আদ্রিতা। চোখের ইশারায় ঘরে আসতে বলে ওকে। নীলের মনে তো তখন আনন্দের বন্যা বইছে। আদ্রিতা ওর মায়ের সামনে আবারও নীলকেই সাপোর্ট করছে, ইশারা করে ঘরে ডাকছে। উফ, এ যেন স্বপ্নের মতো। তুমি কি শুরু করেছো বলো তো নীল? এমন করে সবসময় কাজে ফাঁকি দিলে কিন্তু চলবে না। আমরা ক্লান্ত হয়ে বাড়ি ফেরার পর যদি খাবারটুকুও না পাই, তাহলে কেমন লাগে বলো তো? আজকে সামলে নিয়েছি, রোজ রোজ কিন্তু পারবো না, এক নিঃশ্বাসে বলল আদ্রিতা। সব শুনে নীল দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। নীল ভেবেছিল আদ্রিতা হয়তো দুটো মিষ্টি কথা বলবে, কিন্তু সে যে গুছিয়ে বকুনি দেওয়ার জন্য ঘরে ডেকে নিয়ে এসেছিল, এটা নীল বুঝতে পারেনি। যাকে পত্নীর ইচ্ছায় কর্ম। শোনো, পরশুদিন কিন্তু ঠাম্মির জন্মদিন, আমাদের নিমন্ত্রণ রয়েছে। তোমাকে একটা দায়িত্ব দিচ্ছি, ঠাম্মার জন্য একটা খুব ভালো উপহার তোমাকে কিনতে হবে। এমন উপহার কিনবে না যাতে আমার আবার অসম্মান হয়। খুব বেছে বেছে একটা উপহার কিনবে, বুঝেছ? বেশ গম্ভীরভাবেই কথাগুলো বলল আদ্রিতা। কল্যাণী সেনের জন্মদিনের কথা তো সকলেরই মনে ছিল, কিন্তু কারোরই খেয়াল ছিল না সেম ডেটে আরও একজন জন্মেছে। সেদিন আসলে নীলেরও জন্মদিন। অবশ্য কোনো বছরই যে সেটা কারো মনে থাকে তেমন নয়। কল্যাণীর জন্মদিনের উদযাপনটাকে নীল মনে মনে ভাবে তার জন্মদিনের উদযাপন, আর সেটা ভেবেই ও খুশি হয়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হয়নি। কল্যাণী সেনের জন্মদিন উদযাপন করার জন্য কলকাতার নামী হোটেল সিটি ভিউয়ের ব্যাংকোয়েট হল বুক করা হয়েছিল। চিত্রা আর আদ্রিতা সময় মতো পৌঁছে গেলেও নীলের তখনও দেখা নেই। গত দুদিন ধরে আদ্রিতা বেশ কয়েকবার নীলকে জিজ্ঞেস করেছে কল্যাণীর গিফটের ব্যাপারে, কিন্তু প্রতিবারই নীল বলেছে, দেখবে এমন জিনিস কিনবো যে ঠাম্মির তাক লেগে যাবে। কিন্তু কি কিনছে সেটা কোনোবারই জানায়নি নীল। আজ তাই সেই ব্যাপারটা নিয়ে আদ্রিতা একটু চিন্তিত ছিল। ঠোঁট কামড়ে ভাবছিল, নীলের উপর এতটা ভরসা করা কি ঠিক হলো? তার চেয়ে বোধহয় আমিই গিফটটা কিনলে ভালো হতো। কিন্তু নীল গেলটা কোথায়? কি এটা? হ্যাঁ, এটা দেখে তো ফলের এক্সপোর্ট বক্স মনে হচ্ছে। নীলের হাতে একটা কাঠের সাদামাটা বক্স দেখে ঠোঁট কামড়ে জিজ্ঞেস করল আদ্রিতা। সবে মাত্র নীল এসে পৌঁছেছে, কিন্তু কিছু বলার আগেই আদ্রিতার হুঙ্কারে চমকে গেল নীল। আদ্রিতা ভীষণ রেগে গিয়েছে। নীলের বোকামো দেখে নিজেকেই একটা চড় মারতে ইচ্ছে করছিল আদ্রিতার। এবার এতগুলো দামি দামি গিফটের ভিড়ে এই সস্তার গিফটটা কল্যাণী সেন দেখবেন, আর অমনি আদ্রিতাকে সবার সামনে হাসির খোরাক হতে হবে। কথাটা ভাবতেই পার্টিতে যাওয়ার ইচ্ছেটাই চলে গেল আদ্রিতার। তোমার কি কোনো কালেই কোনো বুদ্ধি হবে না? কি নিয়ে এসেছো তুমি এটা? হে ভগবান, আবার মানুষের কথা শুনতে হবে। অ্যাটলিস্ট একটা গিফট র্যাপার দিয়ে র্যাপ করে তো নিয়ে আসতে। ধ্যাত! চিত্রা বিরক্ত হয়ে কথাগুলো বলল নীলকে। নীল বুঝিয়ে বলল, শুধু শুধু রাগ করে কি লাভ? বাক্সের ভিতরে যেটা আছে সেটা দেখলে যে কেউ বলে দেবে যে এই উপহারটা ঠাম্মির কতটা পছন্দ হবে। থাক, আমার দেখে কাজ নেই। চিত্রা আবারও চাপা ধমকের সুরে কথাটা বলল। আদ্রিতা বিরক্ত হয়ে বলল, উফ, তোমরা দুজন থামবে এবার? এটা নিয়ে আর কোনো হাঙ্গামা করো না। যেখানে সবার গিফট রাখা হবে কায়দা করে সেটা নিচে রেখে দিও, যাতে কেউ বুঝতে না পারে ওটা কে দিয়েছে। তাতে অন্তত আমাদের মানটা বাঁচবে। আর কি করার আছে, একবার বউ বলেছে তো সেটাই করতে হবে। হতাশ হয়ে কাঁধ ঝাঁকালো নীল। একটু পরেই কল্যাণী সেন পার্টিতে এসে উপস্থিত হলেন। সবাই তাকে অভিনন্দিত করল। বড় লোকেদের পার্টির একটা বৈশিষ্ট্য হলো, এখানে উপহার দেওয়ার সময় সকলে যতটা না আন্তরিকভাবে উপহার দেয়, তার থেকে অনেক বেশি অপরে কি উপহার দিল তা নিয়ে মাথা ঘামায়। আজও তার ব্যতিক্রম হল না। এদের মধ্যে পল্লবী যে উপহারটা দিল সেটা ছিল নজর কাড়া, একটা হীরের পেন্ডেন্ট। কল্যাণী তো ভীষণ খুশি। মুখে চওড়া হাসি নিয়ে তিনি বললেন,
আমার এই ছোট নাতনি নিজেই হীরের টুকরো। তবে দুঃখের কথা, ওকে তো আর আমি বেশি দিন আমার কাছে আটকে রাখতে পারবো না। বিয়ে হলে সেই তো পরের ঘরে পাঠিয়ে দিতে হবে, আর এই বুড়ি ঠাম্মা তখন একা হয়ে যাবে। ঠাম্মার কথা শুনে লাজুক হাসি হেসে পল্লবী বলল, না না ঠাম্মি, আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। নীল যদিও হীরেটাকে দূর থেকে দেখেছিল, তবুও বলল, সত্যি পেন্ডেন্টটা খুবই সুন্দর দেখতে। গর্বিত স্বরে পল্লবী বলল, হ্যাঁ, 1 কোটি দিয়ে কিনেছি, সুন্দর তো হবেই। নীল ভালো করে দেখে জিজ্ঞেস করল, তুমি শিওর এটার দাম 1 কোটি? কিন্তু এই পেন্ডেন্টটার তো এত দাম হওয়ার কথা না, এটার দাম খুব বেশি হলে 50 লাখ হবে। আসলে হিরে যত ট্রান্সপারেন্ট হবে তত দামি হবে হিরেটা, কিন্তু এই হিরেটা একটু ঘোলাটে। পল্লবী শুকনো মুখে বলল, কিন্তু আমার বন্ধু যে 1 কোটি টাকা দাম নিল, তোমার বন্ধু কিন্তু তোমায় ঠকিয়ে দিয়েছে। নীল সান্ত্বনার সুরে কথাটা বলল পল্লবীকে, কিন্তু মুখ কালো করে দাঁড়িয়ে থাকলো পল্লবী। ঠিক তখনই বেশ জোরে হাঁক ডাক করতে করতে ভেতরে এলেন নবীন সেন। মা, মাগো, দেখো কে এসেছে তোমার জন্মদিনে। কল্যাণী উৎসুক গলায় জিজ্ঞেস করলেন, কে রে, কে এলো? এই দেখো মা, বিজন এসেছে। বেশ গদগদ হয়ে কথাটা বললেন নবীন। নীল, আদ্রিতা সবাই ঘুরে দেখল বিজনকে। এই পার্টিতে বিজন আসবে তা দুজনেই জানত না। বিজনকে বেশ সন্দেহ নিয়ে দেখল নীল। বিজনের আশাটা নীলের ভালো ঠেকল না। ও বুঝতে পারল নিশ্চয়ই কোনো মতলবে এসেছে বিজন। হঠাৎ বিজন কেন এসেছে এই পার্টিতে? নীল কেন সন্দেহ করছে ওকে? কি মতলব নিয়ে এসেছে বিজন? বিজনের জন্য নীল এবং আদ্রিতার মধ্যে কি ব্যাপার? বিজন, তুমি এত দেরি করে এলে? আমি ভেবেছিলাম তুমি অনেক আগে আসবে। কপট অভিমান ভরা গলায় কথাটা বললেন কল্যাণী। বিজন একটু হেসে বলল, ট্রাফিকে আটকে গিয়েছিলাম ঠাম্মা, সো সরি। বিজনকে দেখে কে বলবে ও আদতে দেউলিয়া? সুন্দর পরিপাটি চুল আঁচড়ানো, তার সঙ্গে ঝকমকে পোশাক আশাক, হাতে সুন্দর র্যাপারে মোড়া একটা গিফট। সেটা কল্যাণীর হাতে তুলে দিয়ে বিজন বলল, শুভ জন্মদিন ঠাম্মা। বিজনের কাছে যেটুকু টাকা বেঁচেছিল আজ তার সবটুকু দিয়ে সে নিজে সাজগোজ করেছে এবং এই উপহারটা কিনেছে। আজ মরণপণ তাকে তার অভিসন্ধি পূরণ করে নিজের কাজ হাসিল করতে হবে। কল্যাণী ভীষণ একটা ফেক হাসি নিয়ে বললেন, ও মা, কি সুন্দরভাবে প্যাক করা। অনেক অনেক ধন্যবাদ তোমায় বিজন। শুধু ধন্যবাদে কাজ হবে না, আজ তো আমার রিটার্ন গিফট চাই। আমি তো আজকে গিফট নিতে এসেছি ঠাম্মা, আর সেই গিফটটা শুধু তুমি আমায় দিতে পারবে। বিজন বেশ জোর দিয়ে বলল কথাটা। বিজনের কথা শুনে সবাই ওর দিকে তাকালো। রিটার্ন গিফট নেবে ভালো কথা, কিন্তু বিজনের আওয়াজে একটা জেদ রয়েছে, তাই সবার দৃষ্টি এখন ওদিকেই। কি এমন চাইবে বিজন? বিজন লাজুক হেসে শান্তভাবে বলল, ঠাম্মা, আমি আদ্রিতাকে খুব ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। বিজনের কথা শুনে সবাই চমকে গেল। সবাই জানে আদ্রিতা নীলের স্ত্রী, জেনে শুনেও বিজন এমন অদ্ভুত কথা কেন বলছে? কিন্তু বিজন, তুমি তো জানো আদ্রিতা বিবাহিত, তা সত্ত্বেও তুমি ওকে বিয়ে করতে চাও? অপ্রস্তুত কল্যাণী শান্তভাবে জিজ্ঞেস করলেন বিজনকে। দেখুন ঠাম্মা, আমার কাছে ভালোবাসাটাই আসল। আমি আদ্রিতাকে ভালোবাসি, তাই আমি ওকে বিয়ে করতে চাই। আমার কিছু যায় আসে না ওর বিয়ে হয়েছিল কি হয়নি। বেশ জোর দিয়ে কথাটা বলল বিজন। এই বিজন, তোমার সাহস তো কম নয়, তুমি আমারই সামনে দাঁড়িয়ে আমার বউকে বিয়ে করার কথা বলছো। নীল অনেকক্ষণ ধরেই শুনছিল বিজনের কথা। এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। বিজনের কাছে গিয়ে বেশ গম্ভীরভাবে কথাগুলো বলল নীল। নীলের কথা শেষ হল না, নবীন সেন ওর সামনে এসে চিৎকার করে বললেন, চুপ কর অপদার্থ, তোর সাথে বিজনের তুলনা? বিজনের মতো জামাই পেলে আমাদের পরিবার বর্তে যাবে। তোর কি যোগ্যতা আদ্রিতার স্বামী হওয়ার? আদ্রিতার সঙ্গে তোর ডিভোর্স করিয়ে বিজনের সাথেই আদ্রিতার বিয়ে দেব, বুঝেছিস? আদ্রিতা বিব্রত মুখে এদিক ওদিক দেখছিল। কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। তার মতামত কেউ জানতেও চাইছে না। সে কি আদৌ বিজনকে বিয়ে করতে চায় কিনা তা নিয়ে কারো মাথা ব্যথাই নেই। নবীন কাকা, আমি আপনাকে যথেষ্ট সম্মান করে চলি, কিন্তু তার মানে এই নয় যে আপনি যা তা বলবেন আর সেটাই আমাকে মেনে নিতে হবে। গম্ভীর হয়ে কথাগুলো বলল নীল।
নবীন কাকা একদম নীলের চোখে চোখ রেখে বললেন, কেন রে, কি করবি তুই? মারবি আমাকে? আমার হাতের একটা ঘুষি খেলে না ছিটকে পড়বি। সাহস তো কম নয় তোর। এবার কিন্তু আপনি বাড়াবাড়ি করছেন। আমি কিন্তু ভুলে যাব যে আপনি আদ্রিতার কাকা। বেশ রুক্ষ স্বরে হুমকি দিয়ে বলল নীল। তখনই নবীন কাকা ঘুষি পাকিয়ে এগিয়ে গেলেন নীলের দিকে। যন্ত্রণায় কোকিয়ে উঠলেন নবীন সেন। নীলকে তিনি মারতে গিয়েছিলেন বটে, কিন্তু তার আগেই নীল তার হাত চেপে ধরে এমন মোচড় দিল যে নবীনের সব বাতেলা শেষ। নিজের কলেজ জীবনে নবীন সেন মারপিট করে বেশ কয়েকবার কলেজ থেকে সাসপেন্ড হয়েছিলেন। সেই সময় অনেকেই নবীন কাকার এই গুন্ডাগিরিতে ভয় পেত। এখন নবীন সেনের বয়স অনেকটা বেড়ে গেলেও তার ঘুষির জোর যে যথেষ্ট তা সেন পরিবারের জানা। সেই নবীন সেনের হাত এইভাবে মুচড়ে দিতে পারে নীল, এটা কিন্তু কেউ ভাবতে পারেনি, নবীন সেন নিজেও না। কিন্তু নবীন সেন ছাড়ার পাত্র নন। কোন রকমে উঠে দাঁড়িয়ে নীলকে জোরে ধাক্কা দিলেন। নীলের তাতে কিছুই হলো না, বরং পাল্টা ধাক্কা দিল নবীন কাকাকে। তিনি ছিটকে পড়লেন টেবিলের উপর। কল্যাণী প্রায় আর্তনাদ করে উঠলেন, কি হচ্ছেটা কি? থামো তোমরা। চিত্রা নীলের দিকে এগিয়ে এসে সপাটে তার গালে একটা চড় কষিয়ে দিয়ে বলল, ভুলটা আমাদেরই। রাস্তার কুকুরকে তুলে এনে বাড়িতে পুষলেই সে বাড়ির কুকুর হয়ে যায় না। তোর যোগ্যতা ওই রাস্তার কুকুরের মতোই। আমরা তোকে দয়া করে আমাদের বাড়িতে জায়গা দিয়েছিলাম, আর তুই এখন আমাদেরই কামড়াতে এসছিস। রাগের মাথায় তুই তোকারি করে ফেলল চিত্রা। ওদিকে নবীন সেন রাগে ফুঁসতে ফুঁসতে কাউকে একটা ফোন করলেন। বিস্মিত চোখে চিত্রার দিকে তাকিয়েছিল নীল। ভীষণ আঘাত পেল সে। আদ্রিতাও এসব দেখে অবাক হয়ে গেল। কিন্তু নীল কিছু বলার আগেই আদ্রিতা অসহায়ভাবে চিৎকার করে বলল, প্লিজ তোমরা চুপ করবে এবার। ঠিক তখনই দরজার কাছে একটা গাড়ি এসে থামল। গাড়ি থেকে বেশ 4-5 জন সন্ডা মার্কা লোক নেমে এলো। নবীন তাদের দিকে এগিয়ে গেলেন। তারপর নীলকে দেখিয়ে বললেন, তুমি এসে গেছো আক্তার আলী। এই ছেলেটা আমাকে মেরেছে। ওর হাড় গোড় তুমি এক্ষুনি গুঁড়ো করে দাও। আক্তার আলী যে একজন কুখ্যাত গুন্ডা তা কারো অজানা নয়। লোকটার মায়া মমতা বলে কিছু নেই। আক্তার আলী একসময় দিল্লিতে একটা ঝামেলায় ফেঁসে গিয়েছিল। নবীন সেই সময় এই আক্তার আলীকে দিল্লি থেকে পালিয়ে আসতে সাহায্য করেছিল। তারপর থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা সে দেয় আক্তার আলীকে, এবং সেও নবীন সেনের কথা মতো কাজ করে। নবীনের কথা শুনে দশাশই চেহারার আক্তার এগিয়ে যায় নীলের দিকে। তারপর নীলের কলার চেপে ধরে বলল, নবীন স্যারকে মারবি তুই? হ্যাঁ, নবীন স্যারকে মারবি? খুব মাতব্বর হয়েছিস। হ্যাঁ, খুব চর্বি জমেছে। চল, আজ তোর চর্বি ঝরিয়ে দিচ্ছি, আয়। এসব দেখে আদ্রিতা ভয়ে চিৎকার করে বলল, নীল তুমি পালাও, প্লিজ চলে যাও তুমি। এই আক্তার না হলে তোমায় মেরে ফেলবে। প্লিজ নীল, কথা শোনো। আদ্রিতা নীলের কাছে ছুটে আসতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই বিজন আদ্রিতার হাত চেপে ধরে ওকে আটকে দেয়। আদ্রিতা তীক্ষ্ণ দৃষ্টিতে দেখল বিজনকে। বিজন, আমার হাত ছাড়ো। আদ্রিতা, আমি তোমায় ভালোবাসি। নীল একটা ভিখিরি, ওকে ভুলে যাও। বিজন আর্জি জানালো। ওই, হাত ছাড়তে বলছে না আদ্রিতা, ছাড় ওর হাত। নীল চিৎকার করলো বিজনের দিকে তাকিয়ে, তুই নিজেরটা ভাব ভাই, তোকে কে বাঁচাবে সেটা ভাব। এই বলেই আক্তার নীলের মুখে জোরে একটা ঘুষি মারল। নিজের হাত ছাড়ানোর চেষ্টা করেও পারল না আদ্রিতা, তাই কাতর স্বরে বলতে থাকলো, পালাও নীল, পালাও। আক্তারের সঙ্গে তুমি পেরে উঠবে না, ও তোমাকে মেরে ফেলবে। নীল কিন্তু পালালো না, স্থির চোখে তাকিয়ে থাকলো আক্তারের দিকে। আক্তারও নীলের চোখের দিকে তাকিয়ে আর একটা ঘুষি মারতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। হঠাৎ ওর ভীষণ চেনা চেনা মনে হলো নীলকে। তখনই নীল গম্ভীর স্বরে বলে উঠল, কি হলো সুলতান, ভুলে গেছো আমাকে? চমকে উঠল আক্তার, যেন ওর গায়ে কেউ ইলেকট্রিক শক দিয়ে দিয়েছে। মুহূর্তের মধ্যে নীলের কলার ছেড়ে ছিটকে সরে দাঁড়ালো। না, আর কোনো ভুল হচ্ছে না আক্তারের। কেন নীলকে তার চেনা চেনা লাগছিল সবটা মনে পড়ে গেল। দিল্লিতে থাকাকালীন আক্তার সুলতান নামে কাজ করত। সেখানেই কুশলকে একবার মারতে গিয়ে নীলের হাতে ভালো রকম শায়েস্তা হয়েছিল সে। এতটাই বিপদে পড়েছিল যে তাকে দিল্লি ছেড়ে পালিয়ে আসতে হয়েছিল কলকাতায়। সমস্ত কথা এক লহমায় মনে পড়ে গেল আক্তারের। নীল পায়ে পায়ে এগিয়ে গেল আক্তারের দিকে।
চোখে চোখ রেখে বলল, কি হলো সুলতান, এখনো মারতে চাও নাকি আমাকে? আক্তার ভয়ে নীলের পায়ে পড়ে গেল। না না না, আমার ভুল হয়ে গেছে স্যার, খুব বড় ভুল হয়ে গেছে। রক্তাক্ত চোখে আক্তার ফিরে তাকালো নবীনের দিকে। নবীন আশ্চর্য হয়ে গেল আক্তারের এই আচরণে। কে সুলতান? কেন সে এমন ভয় পেয়ে গেল? কেন সে নীলের কাছে ক্ষমা চাইছে? কিছুই বুঝে উঠতে পারল না নবীন সেন। আক্তারের চেহারায় ভয়ানক রাগের অভিব্যক্তি ফুটে উঠল। হাতের মুঠো শক্ত করে বলল, এ কাকে মারার জন্য তুই আমায় ডেকেছিস? হ্যাঁ, তুই জানিস ও কে? আজ তোরই লাইফ শেষ করে দেব আমি, শয়তান। এই বলে নবীনের কলার ধরে তাকে প্রায় ছিটকে ফেলে দিল মাটিতে। সঙ্গে আসা সন্ডা লোকগুলো এগিয়ে এলো নবীনের দিকে। নবীনের ওপর কিল, চড়, লাথি চলতে থাকলো অনবরত। এসব দেখে সবার তো মাথায় হাত। কল্যাণী প্রায় আর্তনাদ করে উঠল, কে কোথায় আছো? কেউ আমার নবীনকে বাঁচাও, দয়া করো, ওরা ওকে মেরে ফেলবে। নীল চেঁচিয়ে উঠে বলল, দাঁড়াও সুলতান, আর নয়। আক্তার যেন কলের পুতুল। নীলের নির্দেশ পেয়ে থমকে দাঁড়ালো। নীলের ঠোঁটের পাশে সামান্য কেটে গিয়েছিল। নিজের আঙুলে সেই রক্তটা মুছে নিয়ে সেন পরিবারের দিকে ফিরে তাকালো নীল। সবাই স্তব্ধ, ভীত চোখে তাকিয়ে রয়েছে নীলের দিকে। বিজনও ভয় পেয়ে আদ্রিতার হাতটা ছেড়ে দিল। একে একে সেন পরিবারের সবার সামনে গিয়ে দাঁড়ালো নীল। আজ সবাই নিজের সীমা পার করে ফেলেছে। ভীষণ কষ্ট এবং রাগ নিয়ে নীল সবাইকে ঘুরে ঘুরে বলতে থাকলো, অপদার্থ, ভিখিরি, ওয়ার্থলেস, রাস্তার কুকুর, আপনারা না জানি কত কিছু বলেছেন আমাকে, কিন্তু আমি আপনাদের কখনো কিছু বলিনি। তবে আর না, আমি আর আপনাদের অপমান সহ্য করব না। আমি চলে যাচ্ছি এই বাড়ি ছেড়ে। তবে আপনারা আমাকে তাড়িয়ে দিয়েছেন বলে নয়, আমি নিজে আমার জীবন থেকে আপনাদের ছেঁটে ফেললাম। তবে যাওয়ার আগে আমি আপনাদের একটা কথা বলে যেতে চাই, আজ যাকে আপনারা রাস্তার কুকুর বললেন না, কাল তার পায়ে ধরে আপনাদের ফিরিয়ে আনতে হবে। আমি চ্যালেঞ্জ করছি মিসেস কল্যাণী সেনকে, উনি পায়ে ধরে ক্ষমা চেয়ে যেদিন আমায় ফিরিয়ে আনবেন, আমি সেদিন ফিরব। হ্যাঁ, এই ভিখারি নীল রায়চৌধুরীকে পায়ে ধরে রাজার মতো ফিরিয়ে আনতে হবে সেন পরিবারকে, কথাটা মনে রাখবেন। সেন পরিবার স্তব্ধ হয়ে দেখছিল নীলকে। কারো মুখে কোনো কথা নেই। নীল বেরোনোর আগে একবার আদ্রিতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি যাবে আদ্রিতা? আদ্রিতা ভয়ে চুপ, কি বলবে বুঝতে পারছে না। কিন্তু নীল আর দাঁড়ালো না, মাথা উঁচু করে বেরিয়ে গেল সে। শুধু যাওয়ার আগে আদ্রিতাকে বলে গেল, নীল, ভালো থেকো আদ্রিতা। এখানেই শেষ হলো নীলের জীবনের একটা অধ্যায়। নীল কি এবার ঘুরে দাঁড়াবে? এই সেন পরিবারের থেকে পাওয়া অপমান কি নীলকে একদম বদলে দেবে? নীল কি একদম অন্য রকমের মানুষ হয়ে উঠবে? ম্যাডাম, দাশগুপ্তা গ্রুপ অফ কোম্পানির কর্ণধার পৃথা দাশগুপ্ত এসেছেন। বাড়ির চাকরটা এসে এক্ষুনি খবরটা দিয়ে গেল এই কল্যাণী সেনকে। এই নামটা শুনে সেন বাড়ির সকলে এবং পার্টিতে আগত সকল আমন্ত্রিতরা চমকিত হল। সবাই খানিক ইতস্তত করতে শুরু করল, কারণ দাশগুপ্তা গ্রুপ অফ কোম্পানির রেপুটেশন শুধু এই বাংলায় নয়, সারা দেশে ছড়িয়েছিল। এমনকি এই পার্টিতে আগত সকল উচ্চবিত্ত মহিলারা দাশগুপ্তা গ্রুপ অফ কোম্পানিজের তৈরি স্কিন কেয়ার প্রোডাক্টস ব্যবহার করেন। কিন্তু আদ্রিতার এসবে কোনো মনোযোগ ছিল না। নীল বেরিয়ে যাওয়ার পর থেকে পাথরের মতো বসেছিল একটা কোণে। ওর মাথায় বারবার করে নীলের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। আদ্রিতা এর আগে নীলকে কখনো এই রকম ব্যবহার করতে দেখেনি। ও বুঝতে পারছিল না ওর বিস্মিত হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত। আদ্রিতার মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছিল না। নীল যাওয়ার সময় ডেকেছিল, কিন্তু তখনও কোনো জবাব দিতে পারল না সে। নীলের এই কেয়ারফ্রি অ্যাটিটিউড আদ্রিতার হৃদয়ে নাড়া দিয়েছিল, কিন্তু মনের এই দোলাচলের কারণ অজানা ছিল আদ্রিতার কাছে। এমনকি এখন কি করা উচিত সেটাও মাথায় ঢুকছিল না আদ্রিতার। কি, দাশগুপ্তা গ্রুপ অফ কোম্পানিজের পৃথা দাশগুপ্ত নিজে এসেছেন কল্যাণী সেনকে অভ্যর্থনা জানাতে? এও কি সম্ভব? পার্টিতে আসা লোকজন নিজেদের মধ্যে গুজগুজ ফুসফুস করছিল। কল্যাণীর চোখে মুখেও বিস্ময়ে ধরা পড়ল, কারণ উনি জানতেন এই পার্টিতে দাশগুপ্তা গ্রুপ অফ কোম্পানির কেউই আমন্ত্রিত ছিল না। তবে যখন আনইনভাইটেড অথচ সম্মানীয় অতিথি দরজায় দাঁড়িয়ে রয়েছেন,
বুদ্ধিমতী কল্যাণী সেন তাকে কখনো অবহেলা করবেন না। তাকে ভালো করে ওয়েলকাম করাই শ্রেয় বলে মনে করলেন কল্যাণী সেন। কল্যাণী ম্যাডামের জন্মদিনে অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আপনি শতায়ু হন এই কামনা করি। এই বলে পৃথা দাশগুপ্ত নিজের ফিমেল বডিগার্ডদের সাথে সেন ম্যানসনের হলে প্রবেশ করল। আমাদের দুর্ভাগ্য, পৃথা দাশগুপ্ত নিজের উদ্যোগে আমাদের কাছে এলো, অথচ আমরা ঠিকমতো ওয়েলকাম জানাতে পারলাম না। কল্যাণী সেন স্মিত হেসে স্বাগত জানালেন, হালকাভাবে হাগ করলেন পৃথাকে। পৃথা দাশগুপ্তকে ঢুকতে দেখে হলে আগত অতিথিরা নিজেদের মধ্যে চাপা গলায় গসিপ করতে শুরু করল। শুনেছি বিশাল নামডাক দাশগুপ্তদের, আমি তো ভাবতেই পারিনি সেনদের সাথে ওদের এত ঘনিষ্ঠতা। তাহলে সেন কর্পোরেশনকেও সিরিয়াসলি নিতে হচ্ছে। হ্যাঁ, এসব গুঞ্জন কল্যাণীর কানেও এলো। তাতে ভালো লাগলো, কিন্তু তার সাথে চিন্তাও বেড়ে গেল যেন। কল্যাণীর মনে হলো পৃথাকে খুশি করাটা দরকার। কল্যাণী ম্যাডাম, নীলকে কোথায় পাওয়া যাবে বলতে পারেন? ও কি এখানে আছে? পৃথার এই প্রশ্নে কল্যাণী সহ সেখানে উপস্থিত সকলেই তাজ্জব হয়ে গেল। ভিড়ের মধ্যে পৃথার চোখ নীলকে খুঁজতে শুরু করল। পৃথা এই পার্টিতে নীলকে খুঁজতে এসেছে, কিন্তু কিছুক্ষণ আগেই তো ওকে অপমান করা হয়েছে। সেই রাগে পার্টি থেকে বেরিয়ে গেছে নীল। সবার মনেই তখন এই কথাটাই ঘুরপাক খেতে শুরু করল। সরি পৃথা, নীল একটু আগেই তো বেরিয়ে গেল, বলেও যায়নি কোথায় গেছে। দুর্দান্ত সাবলীল অভিনয় করলেন কল্যাণী সেন। ওহ সরি, নীলকে যখন পেলাম না তাহলে আপনাদের আর বেশি ডিস্টার্ব করব না, এই বলে পৃথা হাতের ইশারা করল, আর সঙ্গে সঙ্গে ওর ফিমেল বডিগার্ডরা টেবিলের উপর একটা গিফটের বাক্স রেখে দিয়ে গেল। আমার তরফ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। কথাটা বলেই নিজের দলবল নিয়ে পৃথা সেখান থেকে বিদায় নিল। আহত নবীন সেন এসব কিছুই দেখতে পাচ্ছিলেন না বটে, কিন্তু শুনতে পাচ্ছিলেন। এই সব কথাবার্তা শুনে উনি ওনার আহত শরীরের ব্যথা বেদনার কথা ভুলে গেলেন। ওনার প্রতিক্রিয়া ছিল দেখার মতো। শুধু ওনার নয়, সেন পরিবারের সকলেই স্তম্ভিত। বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল যেন। 2 বছর ধরে যে ঘর জামাইকে তারা অপদার্থ ভেবে এসেছে, তাকে খুঁজতে এসেছিল পৃথা দাশগুপ্ত। আসলে নীল যে একটা হীরের টুকরো, সেটা এরা এখনো অনুধাবন করতে পারেনি। কল্যাণী সেন গম্ভীর গলায় অর্ডার দিলেন, আরে তাড়াতাড়ি দেখো সবাই, নীল কোথায় গেল, যেখান থেকে পারো ওকে খুঁজে নিয়ে আসো। আদ্রিতা এতক্ষণ তো নীলের কথাই ভাবছিল, কিন্তু হঠাৎ করে সবাই নীলকে খোঁজা শুরু করবে সেটা আদ্রিতা ভাবতে পারেনি। হুশ ফিরতেই ও দ্রুত পায়ে বেরিয়ে গেল সেন ম্যানসনের হলঘর থেকে। ওকে বেরিয়ে যেতে দেখে বিজনও ওর পিছু নিল। বাইরে বেরিয়ে এসে আদ্রিতার নিজের মোবাইল থেকে নীলকে একবার ফোন করল। নীল সাড়া দিতেই আদ্রিতা বলল, কোথায় তুমি? রাস্তায়। কেন? চিন্তা করো না, আজ রাতেই আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে যাব তোমাদের বাড়ি থেকে। আহত গলায় নীল উত্তর দিল, ওয়েট ফর মি, আমি এক্ষুনি আসছি। আদ্রিতা উত্তেজিত হয়ে চিৎকার করে বলল কথাটা। রাস্তায় এসে ক্যাব বুক করতে শুরু করলো আদ্রিতা। ড্রাইভারকে লোকেশন বলতে শুনে বিজনের বুঝতে বাকি রইল না যে আদ্রিতা কোথায় যাচ্ছে। বিজন দ্রুত পার্কিং এর দিকে ছুটল নিজের গাড়ির উদ্দেশ্যে। আধ ঘন্টা পর আদ্রিতা ক্যাব থেকে নামতেই দেখতে পেল বিজন নিজের গাড়ি থেকে নেমে দৌড়ে ওর কাছে আসছে। চমকে গেল সে। বিজনের এই ফলো করে আসাটা ভীষণ চিপ মনে হচ্ছিল আদ্রিতার। আদ্রিতা, তুমি বাড়ি ফিরে এলে যে, কিছু নিতে ভুলে গেছিলে নাকি? বিজন এসে আদ্রিতার হাতটা চেপে ধরে বলল, নাও তাড়াতাড়ি করো, চলো আমরা ফিরে যাই, তোমার ঠাম্মা অপেক্ষা করছেন। আজই আমাদের বিয়ের অ্যানাউন্স করবে পার্টিতে। আমাকে যেতে দাও বিজন। আদ্রিতা ওর হাতটা বিজনের থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল। বিজনকে জেদ করতে দেখে আরও রেগে গেল আদ্রিতা। সে বলল, তুমিও এখান থেকে চলে যাও বিজন, প্লিজ। বিজন হতাশ হয়ে জিজ্ঞেস করল, তুমি কি নীলকে খুঁজতে এসেছ? চোখ দুটো লাল হয়ে গেল বিজনের। খানিক জোর খাটিয়ে বলল, হ্যাঁ মানছি, আমি নীলকে আন্ডার এস্টিমেট করেছিলাম, কিন্তু ঠাম্মা আমাদের বিয়েতে রাজি হয়ে গেছে আদ্রিতা। হাজব্যান্ডকে নিয়ে তোমার আর এম্বারেসড হতে হবে না। এরপর তুমি আমার পরিচয় বাঁচবে। ভুলে যাও ওই নীলের কথা, জাহান্নামে যাকো। বিজন ধীরে ধীরে অ্যাংশাস হয়ে উঠল। বিজন আসলে মিথ্যের আশ্রয় নিয়ে কল্যাণী সেনকে আদ্রিতার সাথে বিয়ে দিতে রাজি করিয়েছে। সেন পরিবারের কেউই বিজনের বর্তমান পরিস্থিতি নিয়ে অবগত নয়। ও এখন সহায় সম্বলহীন হয়ে পড়েছে। সত্যিটা যতদিন ঢাকা থাকছে, তার মধ্যে চটজলদি যদি আদ্রিতাকে বিয়ে করে নেওয়া যায়, যদি একবার আদ্রিতার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করা যায়, তাহলে সত্যিটা জানলেও সম্পর্কটাকে কেউ অস্বীকার করতে পারবে না।
সেন কর্পোরেশনকে নিজের উন্নতির স্বার্থে বিজন কাজে লাগাতে পারবে। সেন কর্পোরেশনের বিপুল সম্পত্তিও ও করায়ত্ত করার সুযোগ পাবে, নিজের বিজনেসটাও দাঁড়িয়ে যাবে। এক ঢিলে দুই পাখি। তাই বিজন নিজের এই প্ল্যানটাকে সাকসেসফুল করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। না, আমি শেষবারের মতো একবার নীলের সাথে দেখা করতে চাই। এক মুহূর্তের জন্য আদ্রিতা হেজিটেট করল, কিন্তু সঙ্গে সঙ্গেই নিজেকে সংযত করে বলল, বিজন, ঠাম্মা হয়তো রাজি হয়েছেন, কিন্তু আমি তো তোমাকে বিয়ে করতে চাই না। তুমি ভুল বুঝছ। রাগে গড়গড় করতে করতে বিজন বলল, কেন, তুমি সত্যি ওই অপদার্থটাকে পছন্দ করো? এত বছর হয়ে গেল আমার বিয়ের, এতদিন ধরে কেউ কুকুর পুষলেও তার প্রতি ফিলিংস চলে আসে, তাই না? বিজনের সামনে স্বীকার না করলেও মনে মনে নীলের প্রতি ওর একটা যে টান রয়েছে সেটা খুব ভালোভাবেই বুঝতে পারল আদ্রিতা। ওই অপদার্থটাকে নিয়ে তুমি আর একটাও কথা বলো না, আমার সঙ্গে তোমায় এক্ষুনি ফিরে যেতে হবে। বিজন জোর করল। আদ্রিতার হাতটা আরো জোরে চেপে ধরল। হাত লাল হয়ে গেল আদ্রিতার। ও ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু কিছুতেই বিজন ওকে ছাড়বে না। তবে আদ্রিতাও জেদি, ও কিছুতেই বিজনের সাথে যাবে না। খানিক সময় জুড়ে টানাটানি চলতে লাগলো। এমন সময় রাস্তার ধারে একটি কালো গাড়ি এসে ঠিক বিজন আদ্রিতার সামনে এসে থামল। সাথে সাথেই চিত্রা গাড়ি থেকে বাইরে নেমে এলো। অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কি আদ্রিতা, বিজন, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? যাও, তোমরা ম্যানসনে ফেরত যাও। মা ওখানে অপেক্ষা করে আছেন, তোমাদের বিয়ের ব্যাপারে ডিসিশন নেবেন। না, আমি যাব না। আমি নীলের সাথে দেখা করব, শেষবারের জন্য, জাস্ট ফর দ্য লাস্ট টাইম। আদ্রিতা সোজা সাপটা কথাগুলো জেদের সাথে বলতে লাগলো। বিজন বুঝতে পারল এবার তাকে অন্য কোনো বুদ্ধি খাটাতে হবে। ঠিক তখনই ওর ঠোঁটের কোণে একটা স্মাইল ধরা পড়ল। একটা বুদ্ধি খেলে গেল বিজনের মাথায়। আন্টি, আজ যা গরম পড়েছে, এক কাজ করো, তুমি আদ্রিতাকে নিয়ে গাড়ির ভেতরে এসিতে বসো, শান্তিতে বসে আলোচনা করা যাক। আমি বরং কোল্ড ড্রিঙ্কস কিনে আনি তোমাদের জন্য। এই বলে বিজন পিছন ঘুরে একটা দোকানের দিকে হাঁটা লাগালো। না মা, আমার কিছু বলার নেই, তুমি বিজনকে এখান থেকে চলে যেতে বলো, ওকে আমি বিয়ে করতে পারবো না। বিজনের অনুপস্থিতিতে আদ্রিতা ওর মাকে নিজের মনের কথাগুলো শেয়ার করল। কিন্তু চিত্রা নিজেও চায় আদ্রিতা যেন বিজনকেই বিয়ে করে। তাই নরম গলায় চিত্রা বলল, লক্ষ্মী সোনা মেয়ে আমার, তুই আরেকটু ভাব, জীবনে এরকম সুযোগ বারবার আসে না রে বোকা। এই বলে চিত্রা আদ্রিতার হাত ধরে নিজের গাড়িতে গিয়ে উঠল। ওদিকে বিজনের মলিন মনে চলছিল অন্য জটিল হিসেব। ওর পকেটে ও একটা ওষুধ ক্যারি করছিল, অজ্ঞান করে দেওয়ার ওষুধ, যেটা সহজে জলে মিশে যায়, দেখেও কেউ আন্দাজ করতে পারে না। বিজন 2 বোতল কোল্ড ড্রিঙ্কস কিনল এবং তারপর তাতে ওষুধগুলো মিশিয়ে দিল। বিজনকে 2 হাতে কোল্ড ড্রিঙ্কস কিনে আনতে দেখে চিত্রা ওর মেয়েকে বলল, আদ্রিতা, দেখ একবার ছেলেটাকে, কতটা সেন্সিবল। আজ এত গরম, তোর কষ্ট হচ্ছে বলে ও কোল্ড ড্রিঙ্কস কিনে আনছে। ও তোর কত খেয়াল রাখে। আজ অবধি নীল তোকে একবার জিজ্ঞেস পর্যন্ত করেনি তোর কি লাগবে। বিজন বোতল দুটো বাড়িয়ে দিতে দিতে বলল, আন্টি, আদ্রিতা, নাও খাও, আর ঠান্ডা মাথায় ভাবো কি করবে। বোতল নিয়ে চুমুক দিতে শুরু করলো মা মেয়ে। বিজনও কপালে জমতে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছতে শুরু করলো। আজ সত্যিই বড্ড গরম পড়েছে কলকাতায়, বৃষ্টিই হচ্ছে না। চিত্রা আর আদ্রিতা দুজনেই ঢকঢক করে 8 বোতলের বেশি শেষ করে ফেলল। আদ্রিতা, শোনো, জেদ করো না, তুমি এখনই ম্যানসনে ফিরে যাবে, আর ঠাম্মার কথা মতো বিজনকেই বিয়ে করবে। আমি মনস্থির করে নিয়েছি, ওসব নীল ফিলকে ভুলে যাও এখন। এই বলে চিত্রা গাড়ির চাবিটা বন্ধ করে বিজনের হাতে দিয়ে দিল। কিন্তু মা, আমি শেষবার। আদ্রিতার কথাগুলো ক্রমশ জড়িয়ে যেতে শুরু করলো। ওর একটা অন্যরকম ফিল হলো, মাথাটা কেমন যেন ভারী হয়ে গেল, চোখ ভারী হয়ে বুঝে আসতে চাইল আদ্রিতার। আদ্রিতা কি জ্ঞান হারালো? চিত্রার তাহলে কি হবে? বিজন ওদের সাথে কি করতে চায়? কোথায় আছে নীল? ও কি বিজনের হাত থেকে বাঁচাতে পারবে নিজের ভালোবাসাকে?